তুমি জীবনকে যত সুন্দর করে যত সহজভাবে ভাবছো, জীবন এত সহজ নয়। যে বাড়ির ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তারা 2 বছর করে সময় দেয়, 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তাহলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য তুমি 2 বছর সময় দিয়েছো, মাত্র 3 ঘন্টার পরীক্ষা। তাহলে 3 ঘন্টার পরীক্ষা দেওয়ার জন্য তুমি 2 বছর সময় দিলে, তুমি মানব জীবনের উত্তর বের করবে নিজেকে কতক্ষণ সময় দিয়েছো? তুমি দাও না। সারা জীবন ধরে শুধু সংসারের জন্য করে গেলাম, মাঘের রাতে কঠিন শীতে তুমি ঝরাইলে ঘাম, এ সংসারে কেউ দিল না তোমার সেই খাটুনির দাম। তুমি খাটুনি করলে, তুমি পরিশ্রম করলে, কিন্তু সেই পরিশ্রমের মূল্য কেউ দিল না। কিন্তু আমি বলি কি, এই পরিশ্রম, যে পরিশ্রম তুমি সংসারের জন্য দাও, এই পরিশ্রমের 100 ভাগের 1 ভাগ যদি আমার ভগবানের জন্য দিতে পারো না, সেদিন তুমি বুঝবে তোমার জন্ম ধন্য হয়েছে, তোমার জন্ম সার্থক হয়েছে। আমি যখন মাতৃগর্ভে ছিলাম ভগবানকে বারবার করে ডেকেছিলাম, বারবার ধরে ভগবানকে বলেছিলাম তুমি আমাকে সুন্দর 2টো হাত দাও, হাত দিয়ে কি করবে? আমি বন থেকে ফুল তুলে এনে মালা গেঁথে তোমার চরণে দেব। আমাকে সুন্দর একটা মুখ দেবে, যে মুখ দিয়ে আমি পারি চাই না পারি তোমার গুণগান গাওয়ার চেষ্টা করব। আমাকে সুন্দর 2টো পা দেবে, এখানে তোমার কথা হবে, আমি তোমার কথা শুনতে যাওয়ার জন্য এই পা 2টো কাজে লাগাবো। আর আমি যখন এখানে আসলাম, আমি এখানে এসে সব ভুলে গেলাম আমার কি করার কথা ছিল, আর এখানে এসে আমি কি করলাম। যেটা আমার করার কথা ছিল না, আমি সেই কাজটা করলাম। কেন? মনে রাখবেন, অনেক অনেক মানুষ আছে যাদের অনেক জমি জমা আছে, তাই জমি জমাগুলো যখন থাকার পরে কিন্তু সে বাড়িতে জমি চাষ করার কেউ নেই। এখন বাড়ির বাবা মা ছেলে মিলে আলোচনা করছে, বাবা মা আমাদের জমিগুলো ভাগে চাষ করতে দিলে হয় না? গ্রামের গরিব গরিব মানুষ চাষ করবে। তো বাবা বলছে তুই ঠিক বলছিস খোকা, তুই তো চাকরি পেয়ে গেছিস, তাই জমি আর চাষ করবে কি? আমি গ্রামের গরিব মানুষগুলোকে জমি চাষ করতে দিয়েছি। তো জমি যারা ভাগ নিতে আসছে, মালিকের একটাই শর্ত আছে। কি শর্ত? জমিগুলোকে পরিষ্কার রাখবি, যেন ঘাস হয়ে নোংরা না হয়ে যায়। বছরের শেষে মালিক গিয়ে যখন জমির সামনে দাঁড়িয়ে দেখছে 10টা চাষিকে জমি দেওয়া ছিল, 9টা চাষি জমিটা পরিষ্কার রেখেছে, একটা চাষি জমিটাকে নোংরা করেছে। কি রে, তোকে যে বলেছিলাম আমার জমিটা নোংরা রাখবি না, পরিষ্কার রাখবি। ও চাষি ছুটে এসে মালিকের সামনে দাঁড়িয়ে বলছে বাবু ভুল হয়ে গেছে, পরের বার থেকে ঠিক পরিষ্কার রাখ। আবার পরের বারে জমি দিয়েছে, আবার মালিক গিয়ে দাঁড়িয়ে বলছে কি রে, তোকে যে বললাম জমিটা পরিষ্কার রাখবি, এবারে পরিষ্কার রাখলি না। বলে বাবু এবারটা ভুল হয়ে গেছে, পরের বারে এবার ঠিক পরিষ্কার। আবার পরের বারে গিয়ে দাঁড়িয়ে, এইবারে জমির মালিক সামনে দাঁড়িয়ে বলছে আর কিন্তু জমি পাবি না, 3বার সুযোগ দিয়ে দিয়েছি, আর তোকে দেব না। 1বার 2বার 3বার করে সুযোগ দিলাম, কিন্তু এবার যখন তুই নষ্টই করে দিলি আর কিন্তু জমি পাবি না। না না, আমি এই জমির কথা বলিনি, আমি এই জমির কথা বলছি। হ্যাঁ, বিখ্যাত গান সাধকের লেখা আছে না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। এমন মানব জমি, এমন মানব জমি রইল পদে, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। কি করবো বলুন, ফসলগুলো সব পোকায় খেয়ে যায়, কি আর করবো? না না, কালির নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। কালির নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না।
মানে কৃষ্ণ কি হয়েছিল বলো? কালী, কালী, তাই তো? আয়ান ঘোষকে দেখাবার জন্য কৃষ্ণ কালী হয়েছিল। তাহলে কৃষ্ণ যদি কালী হতে পারে, কালীও কিন্তু কৃষ্ণ হয়েছিল কোথায়? নানুরে, বীরভূম শ্রীপাঠ চণ্ডীদাস ঠাকুরকে দেখাবার জন্য। হ্যাঁ, মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে চণ্ডীদাস ঠাকুর বলেছিল, ওমা তুই যে খড়গ নিয়ে দাঁড়িয়ে দেখতে বড় ভয় লাগছে, একবার বাঁশি নিয়ে দাঁড়াবি? মা দাঁড়িয়ে পড়েছে বাঁশি। তাহলে আমরা বলতেই পারি, কালার নামে দাওরে বেড়া, ফসলে তচ রূপ হবে না। উলুধ্বনি। কালার নামে দাওরে বেড়া, ফসলে হবে না। ও যে মুক্ত কেশী শক্ত বেড়া, তার কাছেতে জমে ঘেসে না। ও যে মুক্ত কেশী মা শক্ত বেড়া, তার কাছেতে জমে ঘেসে মনে রে কৃষি কাজ জানো না। তুমি চাষ যদি করতে জানো, কৃষিকাজ এমন ভাবে তুমি কর্মটা করবে যে কর্মের পিছনে তোমার উদ্দেশ্য থাকবে। এটা কে তোর বোন নাকি? তা ওরম করলে তোর বোন তোর ঘাঁটা হয়ে কি বস? এই ঠান্ডা এদিক ওদিক। আমার যেটা বোন থাকতো তাকেও আমি ওরম করতাম নিয়ে। মুষ্টম্বাজের পদকর্তা লিখতে গিয়ে লিখেছেন, যদি গৌর চরণে ভালোবাসা তুমি দিতে না পারো, নিতাই চাঁদের চরণে দেবে। আর যদি তাও তুমি ব্যর্থ হও, তাহলে আমার নিতাইকে যারা ভালোবাসে তুমি তাদেরকে একবার ভালোবাসাটা দিবে। হ্যাঁ, লিখছেন কি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হ্যাঁ রব যুগল প্রীতি, হই না কবে হাম যুগল প্রীতি। ওগো কবে হাম হ্যাঁ রব যুগল প্রীতি, ওগো কবে রূপ রঘু রূপ রঘু
যে সদাই করুয়ে সদা নরোত্তম দাস। প্রার্থনা করুয়ে সদা নরোত্তম দাস। চল ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো, এই স্থানে বলতে গিয়ে সবার আগে যেটা বলার, যারা আজকে এখানে কীর্তন শুনতে এসেছেন, সবার আগে তা আপনাদের এই যে নেপালগঞ্জ, মানে এই সমস্ত যে এলাকাগুলো, এই নেপালগঞ্জের সঙ্গে সম্পর্ক আমার আজকে নয়, অনেক পুরনো। যদি বলেন অনেক পুরনো কীরকম, দক্ষিণ 24 পরগনার সঙ্গে সম্পর্কটা অনেক পুরনো, তো নেপালগঞ্জের সঙ্গেও অনেক পুরনো সেই সূত্র ধরে। কেননা আমার পরে যে গাইবে কীর্তন, আপনাদের এলাকারই তো মেয়ে, তাই তো? হ্যাঁ, আমি যদিও চট করে কোনো কীর্তনিয়াকে নিয়ে আসরে কোনো দিন কথা বলতে চাইনি, একজনকে নিয়ে বলেছিলাম, অবশ্য মিথ্যে বলবো না, তাকে নিয়েও বলতে চাইনি। সে আমার ধর্মকে টেনে নামাচ্ছিল, তাই তাকে নিয়ে বলতে বাধ্য হয়েছিল, নাহলে বলতাম না। হ্যাঁ, তো আজকে বলছি কেন, তা আমার পরে যে গাইবে সে আপনাদের এলাকারই মেয়ে, তার নাম হচ্ছে কেয়া কুমির, তাই তো? হ্যাঁ, তা আমি যখন প্রথম নেপালগঞ্জে এসেছিলাম কীর্তনের জন্য, এই আরেকটু সামনে থেকে বাম দিকে যেতে হয়, ওনার অনেক মাগুর মাছের চাষ টাস আছে, বড় বাড়ি, বুঝলেন? ওটা অটো করে যেতে হয়, গাড়িটা যায় না। একটা বড় বট গাছ আছে, সেই বট গাছের গোড়ায় গাড়িটা থাকে। তা আজ থেকে 15 বছর আগে আমি কেয়াকে প্রথম দেখেছিলাম, তখন ছোট ছিল। তা আজকে আবার সে শুনলাম যে আজকে গাইবে। তা এখন বিয়ে হয়েছে, এখন তো কেয়া কুমির আর নেই, এখন কেয়া মণ্ডল কুমির বিয়ের পর, তাই তো? যাই হোক, তো মুখটা মনে আছে ওর আমার, তো সেই এখন একসঙ্গে আর গান পড়ে না। তো এই জন্য আমি বলছি, কথাটা তুলে আনলাম এই জন্যই, সবসময়ের জন্য মনে রাখবেন, শুধুমাত্র অনেকগুলো টাকা দিয়ে দিলেই, ভালো ভালো খেতে দিলেই, ভালো ঘরে থাকতে দিলেই মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন হয় না। সম্পর্ক, যে কোনো সম্পর্ক, ভাই বোন হোক, দাদা হোক, কীর্তনিয়াদের সঙ্গে শ্রোতাদের হোক, সম্পর্ক মন থেকে হয়। তা যদি না হবে তাহলে বলতে পারেন কেন একই মায়ের পেটের ভাই হয়ে দুজনে মাকে ভাগ করে নেবে? বুঝতে হবে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সম্পর্কের মূল্য সবার আগে দিতে হয়। তারা বলতে গিয়ে বলবো, সবার আগে বাংলায় একটা প্রবাদ আছে, আমরা শুনেছিলাম, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, তাই যদি হয় তাহলে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এ কথা তাৎপর্য বুঝতে গেলে আমি এইটুকু পরিষ্কার করে বলতে পারি, তাহলে গোপাল কৃষ্ণ পাল ও তো কায়স্থ ছিল, তাহলে যদি কৃষ্ণ ভজন করে তাহলে বামুন হয়ে গেল নাকি? মুচি থেকে সূচি জীবনে হবে নি, ও যেখানে ছিল সেখানেই থাকবে। হালদার কোনোদিন চক্রবর্তী হবে নি, ও হালদারই থাকবে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এই কথা তাৎপর্য হলো মুচি থেকে সূচি মানে কৃষ্ণ ভজনের অধিকার অর্জন করে সূচি হয়েছে, পদবীতে উপর দিকে উঠে যায়। অনেক মানুষ আছে মণ্ডল, নস্কর, দাস, এগুলো ছিল, পরে হালদার থেকে দাস হয়েছে। দাস মানে কি? বলে বৈষ্ণব হয়েছে বলে দাস হয়েছে না, দাস মানে গোবিন্দ চরণের দাসত্ব স্বীকার করেছে, তাই সে দাস। এরপরে ভগবানের চরণকে স্মরণ করে যখন সে তার সেবার অধিকার অর্জন করবে, তখন সে দাস অধিকারী। তাহলে ছোট ঘরে জন্মেই ভগবানকে অর্জন করা যায়, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তাহলে স্থানে দাঁড়িয়ে আজকে আমরা সান্ধ্যকালীন কীর্তনে যে পরম বৈষ্ণবের কথা শুনব, কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, হরিসভায় দাঁড়িয়ে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব প্রেমানন্দের জীবনী কথা। আমি একটুখানি বলতে গিয়ে সবার আগে বলবো, যারা এই স্থানে বসে আছেন আজকে ভগবানের কথা শুনছেন বসে, সকলে মিলে ভগবানের কথা শোনার পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে, এই প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস,
আর মায়ের নাম ছিল সুশীলা দেবী। প্রেমানন্দের বাড়ি কোথায়? প্রেমানন্দের বাড়ি ছিল ওই কাশীধামের মেধাগ্রামে। তাহলে যে প্রেমানন্দের বাড়ি কাশীধামের মেধাগ্রামে ছিল, এই কাশীধামের মেধাগ্রামের মানুষের নিয়ম ছিল, মেধাগ্রামের বেশিরভাগ মানুষ ছিলেন পণ্ডিত। আগেকার দিনে পণ্ডিতদের একটা লক্ষণ ছিল। কি লক্ষণ? মাথা ন্যাড়া থাকতো, মাথায় একটা শিখা থাকতো, ধুতি পাঞ্জাবি পরতো পণ্ডিতরা, হ্যাঁ, আর কাঁধে একটা ঝোলা ব্যাগ থাকতো। সেই ব্যাগে তারা হচ্ছে ওই সমস্ত পুঁথি টুথিগুলো, বই টইগুলো ঢুকিয়ে, পণ্ডিত দেখলে বোঝায়। ওটা শিক্ষিত লোকের লক্ষণ ছিল আগেকার দিনে। আর এখনকার দিনে শিক্ষিত লোকের লক্ষণ কিরকম? হ্যাঁ, এখনকার দিনে শিক্ষিত লোক ছেঁড়া প্যান্ট পরবে, ছেঁড়া জামা পরবে, চুলে 3-4 রকম রং করবে, চশমাটা বিরাট পরবে, বাপ মার থেকে দূরে থাকবে, একা আলাদা থাকবে। এটা এখন শিক্ষিত লোক, আর ওটা আগেকার দিনের লোক। তা প্রেমানন্দের বাবা এই হরিদাস, তিনি ছিলেন মহাপণ্ডিত। বাবা গিয়ে ছেলের সম্মুখে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হ্যাঁ রে খোকা, বলো বাবা, তোর কি ইচ্ছে করে না আমার মতো পাণ্ডিত্য অর্জন করে পণ্ডিত হতে? যেই বলেছে, ছেলে তখন বলছে, বাবা আমার ইচ্ছে করে কি জানো? কি ইচ্ছে? আমার ইচ্ছে করে তোমার থেকে আরো বড় পণ্ডিত হতে। আর যেই ছেলে বাবাকে এই কথাটা বলেছে, বাবা সঙ্গে সঙ্গে ঘুরে ছেলেকে বলছে, তাহলে কাজ কর। কি? পাণ্ডিত্য অর্জন করতে গেলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হয়। গুরুদেবের আশ্রমে থেকে জীবনের 4টে নীতি শিখবে: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই সময়টাকে, এই শিক্ষা ব্যবস্থাটাকে বলা হতো গুরুকুল। আর এখন তো গুরুকুল নেই, এখন এসে গিয়েছে স্কুল। গুরুকুল শেষ। তা প্রেমানন্দকে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হবে। প্রেমানন্দের গুরুদেবকে না ওই কাশীধামের মেধাগ্রামের রামানন্দ স্বামী, সে হচ্ছে প্রেমানন্দের গুরুদেব। তো বাবা ছেলেকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে গুরু রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে যাচ্ছে লেখাপড়া করাবার জন্য। রামানন্দ স্বামী দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ গিয়ে রামানন্দ স্বামীর সম্মুখে দাঁড়িয়ে রামানন্দ স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরেছে, হ্যাঁ, আর বসে রামানন্দ স্বামীকে বলছে, গুরুদেব আমি এলাম। প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে ভাই দেখো না, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। অনুধ্বনি হরি বল। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি। একটু হাত তোলা যাবে? বুঝেছেন? একটু তালি দেওয়া যায়? আরে ভক্ত কম তো কি, আমরা কমেই আনন্দ করবো। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হরি হরি বল, হরি হরি তুমি বল। মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। ওগো তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি জগৎময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হরি হরি ওগো বল। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। করতালি
রবে নম